হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি একদম গরম গরম খাবার দিয়ে। আজকে সকালে নাস্তা হচ্ছে বউখুদ ভাজি, আর রাতের মাংসের তরকারি ছিল সেইটাই। এই বউখুদ ভাজি আমার এমনি খেতে ভালো লাগে, এটা আমার কাছে ভর্তা বা অন্য কিছু দিয়ে এরকম ভালো লাগে না। কিন্তু রাতের তরকারি ছিল, ভাবলাম যে এটা দিয়ে একটু খাই, দেখি কেমন লাগে। এই বউখুদটা অনেকে অনেকভাবেই রান্না করে, অনেককে দেখেছি যে ভাতের মতো রান্না করে। আমি আবার একটু অন্যভাবে রান্না করি, আমাদের এলাকাতে যেমনটা চলে। আমি প্রথমে এই বউখুদটা সুন্দর করে ধুয়ে নিই, ধুয়ে পরিমাণ মতো পানির সাথে কাঁচামরিচ কেটে দিই, তারপর হচ্ছে পেঁয়াজ কাটা, তারপরে সামান্য একটু পরিমাণ মতো লবণ, তেল, একটু হলুদ এভাবে দিয়ে বসিয়ে দিই। তারপরে সুন্দর যখন পানিটা শুকিয়ে যায় তখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ঝরঝরে করে নিই। এই তো এভাবে আমি রান্না করি বউখুদটা। সকালে নাস্তাটা শেষ করে এই তো চলে এসেছি হচ্ছে রান্নাঘরের কাজে। রান্নাটা একটু পরেই বসাবো, তার আগে কিছু বাটি তারপরে থালা বাসন জমা ছিল, ওগুলা ধুয়ে নিচ্ছি। হাতের কিছু টুকটাক কাজ সেরে তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা বসাবো। আমাদের জীবনটা কিন্তু একটা পরীক্ষা ক্ষেত্রই বলা যায়। জীবনে কিন্তু অনেক অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয় আমাদেরকে। আমার এই ছোট্ট জীবনেও কিন্তু অনেক পরীক্ষার মুখোমুখি আমাকে হতে হয়েছে। এমন জীবন পরীক্ষার বেড়াজালে পড়ে কিন্তু আমি অনেক কিছুই শিখেছি। এটাও শিখেছি যে এরকম কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। কিন্তু আমাদের সমাজেরই অধিকাংশ মানুষই দেখা যায় কি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে না। তার একটাই কারণ, সে অন্যকে অনুসরণ করে, অন্যের কথা শুনে। নিজের বুদ্ধি খাটিয়ে যে একটা কাজ করবে তা কিন্তু করে না। আর বর্তমান সমাজে বর্তমান সময়ে মানুষ কার কয়জনের ভালো চায়, নিজের ভালো কিন্তু নিজেকেই বুঝতে হয়। মানুষ কিন্তু এখন কারো ভালোই চায় না, মানুষের খারাপ দেখলে আরও ভালো লাগে তাদের, খুশি হয় তারা। নিজের সমস্যাগুলো অন্যের ভরসায় রেখে দিয়ে কিন্তু কখনোই কোনো সমস্যার সমাধান করা যাবে না। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। কারণ বর্তমান যুগ এমন একটা যুগ যে নিজেকে নিয়েই নিজের ভাবতে হবে, অন্য কেউ কিন্তু আপনার কথা ভাববে না। কারণ মানুষ এখন অন্যের কষ্ট দেখলে খুশি হয়। অন্যের যদি খারাপ থাকে, কেউ যদি খারাপ থাকে, তাহলে কিন্তু সে চুপি চুপি হাসে, আড়ালে বসে বসে হাসে। কখনোই কোনো সমস্যার সমাধানে কিন্তু এগিয়ে আসবে না। আরও সেটা দেখে তারা আনন্দিত হবে, খুশি হবে। এদিকে কাজ করছি আর আপনাদের সাথে গল্প করছি। টেবিলটা ক্লিন করে নিলাম, ক্লিন করে সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা মনে করে আমার মাঝে মাঝেই খুবই কষ্ট লাগে, হাসবো না কানবো কিছুই বুঝতে পারি না। যখন আমি আমার ভিডিওর কমেন্টগুলো চেক করি, অনেক সময় এমন এমন কমেন্ট চোখে পড়ে যে কী যে বলবো, তার রিপ্লাই কী দেব নিজেই বুঝে উঠতে পারি না। ভিডিওতে করি এক কাজ, করি এক রান্না, আর তারা কমেন্ট করে এক এক রকম। আমি যদি ডালের বড়া বানাই, কেউ বলে তালের বড়া খুবই সুন্দর হয়েছে আপু। আবার যদি মাছ রান্না করি, বলে যে মাংস রান্না খুবই সুন্দর হয়েছে আপু। বা আরও নানান কিছুই বলে। এখন এইগুলা যে ভিডিও না দেখেই বলে, সেটা কিন্তু কমেন্ট দেখেই বোঝা যায়। এই কমেন্টগুলা করার কারণেই কিন্তু আরও মানুষের চোখে মানুষ খারাপ হয়ে যায়। কারণ তার প্রতি কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়ে যাবে কমেন্টগুলা পড়ে, যে আপুটা মনে হয় আমার ভিডিও কোনো দিনও দেখেনি। এরকম কমেন্ট করার কিন্তু আসলে কোনোই প্রয়োজন নাই। কমেন্ট ছোট করলে সমস্যা নেই, কিন্তু কমেন্টের মতো কমেন্ট করলে কিন্তু সেটা আরও ভালো। আপনার জন্যও ভালো, আমার জন্যও ভালো। কিন্তু এরকম উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু আসলে মনটাই নষ্ট হয়ে যায়। এমনি কিন্তু বোঝা যায় না যে কে ভিডিও ফুল দেখতেছে বা কে কম দেখতেছে। কিন্তু এই কমেন্টগুলা পড়লে আসলে কতটা যে কষ্ট লাগে কি আর বলবো। মনে হয় যে না, 1 মিনিটও আমার ভিডিও দেখেনি। যাই হোক, এদিকে হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে দেশি শুটকি রান্না করব। এই শুটকিগুলা বাড়ি থেকে আনা হয়েছিল, বাড়ি থেকে এনেছি শুটকিগুলা, একদম নতুন শুটকি। আজকে পুঁইশাক দিয়ে রান্না করব। সেই পুঁইশাকগুলো এখনও আছেই, 3 দিনে হচ্ছে খেয়ে শেষ করেছি। আজকে রান্না করছি হচ্ছে পুঁইশাক দিয়ে শুটকি মাছ। পুঁইশাকের সাথে একটা বেগুন দিব আর একটা হচ্ছে আলু দিব। এই রকম কমেন্টগুলো যখন দেখি তখন যদি আমি রিপ্লাই দিই, তাহলে কিন্তু ওই রিপ্লাইয়ের ফিডব্যাক আর আসে না।
সে কিন্তু বুঝতে পারে যে না আমি ধরা খেয়ে গিয়েছি, এই কারণে কিন্তু সেই রিপ্লাই আর দেয় না। এটা কিন্তু আমিও বুঝতে পারি। তবুও আমি কমেন্ট করে জানাই যে আপু না আমি এই বড়া বা এই তরকারি আজকে রান্না করেছি, এইটা করিনি। আমি কিন্তু রিপ্লাই তাকে জানিয়ে দিই যে না সে বুঝুক যে আমি বুঝতে পেরেছি বিষয়টা, না হলে কিন্তু সে আবার এরকম কাজটাই করবে। এটা আমি প্রায় সময়ই করি যদি আমার নজরে এরকম কমেন্টগুলো পড়ে। আবার এমনও কমেন্ট আসে যে আমার ভিডিও মাত্রই ছেড়েছি, 5 মিনিটও হয় নাই, আমার ভিডিও হচ্ছে 8 মিনিটের, সে 3 মিনিটের মাথায় এসে কমেন্ট করে ফুল ভিডিওর। আমি ফুল ভিডিওতে কি করেছি সব কমেন্টই সে 3 মিনিটের মাথায় করে ফেলে। আমি জীবনে যে কঠিন পরিস্থিতির কথাগুলো বলছি এটাও কিন্তু তার মধ্যে অন্যতম একটা পরিস্থিতি, কঠিন পরিস্থিতি বলা যায়। কারণ ইউটিউবে টিকে থাকাটা যে কতটা কষ্টের, কতটা কঠিন এটা ইউটিউবে এসে আমি বুঝতে পারছি একদম হাড়ে হাড়ে। না পারছি একদম ছাড়তে, না পারছি ঠিকমতো ধরে রাখতে। কি করব একটুও বুঝতে পারছি না, কোনো ডিসিশনই নিতে পারছি না ঠিকমতোভাবে। আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ ভরসা করে। আল্লাহ যা করবে ভালোই করবে। যাই হোক, এদিকে কিন্তু মজা করে শুটকি মাছ রান্না করছি। আমার শুটকি মাছ রান্না দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই জানাবেন ভিডিওতে, কমেন্ট বক্সে। আর এই তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাত হচ্ছে, তরকারিটাও হয়ে গিয়েছে। এমন এমন পরীক্ষা জীবনে যে আর কত দিতে হবে তা আল্লাহই জানে। আমাদের জীবনে কিন্তু অনেক সময় খারাপ পরিস্থিতিও আসে, আবার কখনো কখনো খুবই ভালো পরিস্থিতি আসে। আল্লাহ আসলে যখন যা চায় তাই কিন্তু হয়, এটা কিন্তু আমরা জানি। তা জেনেও কিন্তু মাঝে মাঝে আসলে খারাপ লাগাটা ভেতর থেকে চলে আসে, তা কিন্তু আসলে বলে বোঝানোর মতো না। এইদিকে রান্নাবান্না প্রায় শেষ, আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আদিতাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আর আজকে কিছু পকোড়া বানাবো, পুঁইশাকের পাতার পকোড়া। গরম গরম ভাত দিয়ে খাবো, তাই একটু পরে ভাজবো। এদিকে সব কাজ শেষ করে তারপরে যখন ভাত খাবো আমি গোসল করে তারপর এগুলো ভেজে খাবো। এই তো তারপর কাজের ফাঁকে একটা খাবার খাচ্ছি। এই খাবারটা আমার খুবই পছন্দের একটা খাবার, একদম ছোটোবেলা থেকে। এখন কিন্তু বড় হয়ে গিয়েছি তবুও খাই। ওইদিন দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে দেখি যে একটা বয়মে এরকম এরকম গোল গোল সাদা সাদা রাখা। পরে দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি খাবার বা সদাই। পরে উনি বললো যে শমপাপড়ি। পরে অনেকগুলা কিনে এনেছিলাম, ওগুলাই খাচ্ছি। আর এগুলো ছোটোবেলায় আমি অনেক খেতাম, তখন তো 1 টাকা পিস 2 টাকা পিস এরকম ছিল, এখন দাম বেড়ে গিয়েছে। এই তো তারপর হচ্ছে আদিতাকে ঘুম পাড়ানো শেষ, সে ঘুমাচ্ছে, আমি গোসলটাও করে নিয়েছি। আমার মেয়েটা মাঝে মাঝে অনেক ঘুমায়, আবার মাঝে মাঝে দেখা যায় কি 5 মিনিট 10 মিনিট ঘুমিয়ে তারপরে উঠে যায়, তখন আমার খুবই কষ্ট হয়, কোনো কাজই করতে পারি না ঠিকঠাক মতো। এদিকে পকোড়াগুলা ভাজবো, চালের গুঁড়া ছিল ফ্রিজে, ওগুলা দিয়েই হচ্ছে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। পরে গরম গরম ভেজে ভাত দিয়ে খাবো গরম গরম পকোড়া। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিও যখন দেখা শুরু করবেন তার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এতে আমি অনেক খুশি হব এই কাজটা করলে। আর এরকম পকোড়া জাতীয় খাবার তো আমার সবসময় খুবই পছন্দ, ডালের বড়া, তারপর হচ্ছে পাতার বড়া, এই ধরনের খাবার খুবই ভালো লাগে। আর গরম ভাতের সাথে খেতে তো আরও ভীষণ মজা লাগে, আর কিছুই লাগে না। এই তো এগুলো আজকে খাবো। আদিতার বাবা আজকে দুপুরে বাসায় খাবে না, এই কারণে আমার এরকম একদম সিম্পল খাবার। কয়েকটা পাতা রেখে দিয়েছিলাম ভাজি করার জন্য, সেটা দিয়ে আজকে করছি এই পকোড়া। এটা দিয়ে আজকে ভাত খাবো। আর তো আমার মজার পছন্দের শুটকি মাছ রান্না, এগুলাই হবে আজকে আমার দুপুরের খাবারের মেনু। এদিকে পকোড়া ভাজা শেষ, খেতে বসবো। তার আগে ভাবলাম যে রান্নাটা একটু বসিয়ে যাই, খেতে থাকবো আর এদিকে হতে থাকবে। আজকে একটা নতুন ধরনের নতুন স্টাইলে খাবার রান্না করছি, একটা রেসিপিও বানাচ্ছি। এটা সবারই পরিচিত রেসিপি, কিন্তু শুধু বানানোর স্টাইলটা একটু ভিন্ন। আমি আমার নানুর স্টাইলে, মানে নানুর রেসিপিতে রান্না করছি হচ্ছে পায়েস। প্রথমে চালটা আমি সুন্দর করে পানিতেই ফুটাবো, যখন একদম ফুটে যাবে, পানিটা শুকিয়ে আসবে, তখন আমি দুধটা দিয়ে দিব।
দুধটা আমি আগেই জাল করে রেখে দিয়েছি, যখন চালটা ফুটে যাবে তারপর দিব। এভাবে আমার নানু রান্না করতো, ক্ষীর রান্না করতো, তারপর হচ্ছে পায়েস রান্না করতো। ভাবলাম যে আজকে আমি এইভাবেই রান্না করি, দেখি কেমন লাগে। এদিকে পকোড়াগুলো আমার মেয়ে নিয়ে নিয়ে খাচ্ছে, আমি ভাত দিয়ে খাচ্ছি, আর আমার মেয়ে হচ্ছে এমনি হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে। তার বড়া পকোড়া এতটাই পছন্দ, মাঝখানে খায় না, শুধু 4-5টা খেয়ে তারপর রেখে দেয়। তারপর আমার খাওয়া শেষ করে এদিকে চলে আসলাম বাকি রান্নাটা করতে। আমার সুন্দর চালটা ফুটে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি দুধটা ঢেলে দিব। তারপর কিছুক্ষণ রান্না করলেই আমার পায়েস রান্না একদম রেডি। এখন 2টা তেজপাতা, তারপর হচ্ছে একটা এলাচ এরকম দিয়ে দিব। আমি আসলে এরকম ফ্লেভার বেশি পছন্দ করি না, এলাচের ফ্লেভার বা তেজপাতার যে ফ্লেভারটা কড়াটা একদম অল্প দিয়ে আমি, আমার না দিলেও চলে, কিন্তু একদম না দিলে আবার ভালো লাগে না, এটা গন্ধ না লাগলে ভালো লাগে না, তাই দিয়ে দিব। তারপর একদম লাস্টে দিব হচ্ছে চিনি। আজকে এভাবেই রান্না করছি পায়েসটা, এটাও কিন্তু খেতে ভীষণ মজা লাগে। অনেকে কিন্তু এভাবে রান্না করে, আমি কখনো করিনি, আজকেই রান্না করছি। আমার নানু করতো, আগে দেখতাম, নানুর মতো করে আজকে রান্নাটা করার চেষ্টা করেছি পুরোটা। এখন কিছুক্ষণ জাল করে নিব ঘন হয়ে আসা পর্যন্ত। আর এখন চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিলে হচ্ছে আমার পায়েস রান্না একদম রেডি। এভাবে মনে হয় আমার পায়েস রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে গিয়েছে, সুন্দর। আর দুধটা আমি অনেক ঘন করে জাল করে রেখে দিয়েছিলাম আগেই। আর এই দুধটা ছিল বাড়ি থেকে আনা দুধ, অনেক ঘন ছিল। আর পায়েস রান্নাটা মজাও লেগেছে অনেক। এই তো কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর আমার পায়েস রান্না এ পর্যন্তই শেষ। আর পরে আর কোনো ভিডিও করিনি, আজ এ পর্যন্তই, বিকেলবেলা পর্যন্তই আজকে আমার ভিডিওটা রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।